আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর প্রিপারেশন খুব ভালো হয়ে গেছে। আমি আজকে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ তোমরা এতগুলো যে প্রশ্ন পড়লে তার মধ্যে থেকে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়েছো কিনা একবার একটু দেখে নাও বা মিলিয়ে নাও। তোমাদের গৃহশিক্ষক বা অন্য অন্য শিক্ষক মণ্ডলীরা যে প্রশ্নপত্রগুলি দিয়েছেন সেগুলোর পাশাপাশি এগুলো একবার দেখে নাও, তাহলে আশা করি, আমার মনে হয় যে এই যে প্রশ্নগুলো আমি দেব এর বাইরে কিন্তু খুব বেশি আলাদা প্রশ্ন আসবে না। তাহলে চলো আজকের মতো শুরু করি। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ভাত এবং ভারতবর্ষ দুটি গল্প আছে, তার মধ্যে থেকে একটি যে মানে লাস্ট মিনিটে যে কোনো একটি গল্প তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এবার ভাত গল্প থেকে যদি পড়তে চাও তাহলে তুমি উৎসবের চরিত্র দেখতে পারো বা ঝড় জলের বর্ণনা, এই ঘটনাটা দেখতে পারো। আর বড় বাড়ির বিষয়বস্তুর মধ্যে একটি প্রশ্নই ভালো করে তুমি পড়তে পারো, যে এই যে দাঁত বের করে কামটের মতো হিংস্র ভঙ্গি করে বা ফুটন্ত ভাতের গন্ধ উতলা করে, এই বিষয়টা নিয়ে। আর বাধা সম্পর্কে তুমি একটুখানি দেখে রাখতে পারো এই কয়েকটা জিনিস। আর চরিত্রের মধ্যে আমি বললাম উৎসবের চরিত্র আর বড় পিসিমার চরিত্র, এটা একটু দেখে নিতে পারো। এবার কেউ যদি দুটোই পড়তে চাও তাহলে তো খুবই ভালো। আর কেউ যদি বলছো যে না স্যার আমি একটাই পড়বো, তাহলে সে এই যে কোনো একটা অপশানে যার যেটা ভালো লাগে সে সেটা করবে। ভারতবর্ষ থেকে ওই বাজারের প্রসঙ্গ, অর্থাৎ বাজারের বর্ণনা বা বুড়ির বর্ণনা, হ্যাঁ, এই অংশটা থেকে। আর এদিকে চৌকিদারের জনতাকে সে কীভাবে ঠেকিয়েছিল মারমুখী জনতাকে, এই যে প্রসঙ্গটা। আর এই যে অদ্ভুত দৃশ্য দুটি, যেমন মুসলিমদের কাজ যেটা করেছিল, তারা হঠাৎ বিকালে একটা অদ্ভুত দৃশ্য, অর্থাৎ তারা চ্যাংদোলা করে নিয়ে এসেছিল। হ্যাঁ, আর আরেকটা অদ্ভুত দৃশ্য আমরা জানি, সেটা হচ্ছে যে বুড়ির চলে যাওয়া, অর্থাৎ বুড়ির সবাই যখন মারপিট করছে দুই দলের পক্ষে, বুড়ি লাস্টে উঠে যায়, এটা একটা অদ্ভুত দৃশ্য। এই দুটো অদ্ভুত দৃশ্য একটু দেখবে। আর বুড়ির বর্ণনা, এই অংশটা। আর এখানে আর তেমন কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট নেই, এগুলো একটু দেখে যাবে। আচ্ছা, এবার রূপনারায়ণের কুলে এই অংশটা থেকে আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের 4টে কবিতা আছে, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন আসবে, একটি তোমাদের লিখতে হবে। সুতরাং 2টি কবিতা যদি ঠিকঠাকভাবে পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আমাদের রিস্ক না নিয়ে আমরা 3টে কবিতা একটু দেখে যেতে পারি। একটা হচ্ছে রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ আর আমি দেখি। আমি এই 3টে কবিতার দেখার কথা বলেছি, তার মধ্যে রূপনারায়ণের কুলে এবং মহুয়ার দেশ এই দুটো বেশি ইম্পর্টেন্ট করে রাখতে চাইছি আমি। অর্থাৎ তোমাদের 2 দাগে, 1 দাগে তো গল্পের প্রশ্ন থাকলো, 2 দাগে থাকবে কবিতার প্রশ্ন। 2 দাগের 1 নম্বরে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে নয় মহুয়ার দেশ থেকে একটি প্রশ্ন তোমাদের পাবেই তোমরা কমন। দেখো, এখানে এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা থেকে, যে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর এই যে এই পার্টটা, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এই পার্টটা থেকে একটা। আর সত্য যে কঠিন সে কখনো বঞ্চনা করে না, আর এই লাস্ট পার্টটা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবে। এই 4টে পার্টের থেকে লাস্ট দুটো পার্ট কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এই লাস্ট দুটো পার্ট বা এই প্রথম পার্টটা, অর্থাৎ এই কবিতা থেকে যদি তুমি একটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও যে কবিতার মূল বিষয়বস্তু কী, তাহলে কিন্তু তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো কতটা সহজ হয়ে গেল। যারা ভালো পড়াশোনায় তারা তো সব বিষয়ে ভালো করে পড়ে যাবে 2-3টে প্রশ্ন, কিন্তু যারা একটু কম পারো তারা এই কবিতাটির সারসংক্ষেপ যদি ভালো করে পড়ে যাও এবং যে লাইনটা দিয়ে আসে সেই লাইনটা তুলে দিয়ে ওর সারসংক্ষেপটা তুমি যদি লিখে দাও ঠিকঠাক করে, তাও কিন্তু কিছু নম্বর পাবে। আচ্ছা, এবার প্রশ্ন লেখার ক্ষেত্রে ছোট্ট একটু বলে দিই যে কবিতার ক্ষেত্রে একটু লাইন তুলে তুলে লেখার চেষ্টা করবে তোমরা সবাই, অর্থাৎ কবির ভাষায় বলে লাইন তুলে তুলে। আচ্ছা, এই মহুয়ার দেশ থেকে, এখান থেকে তোমরা এই ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ, এই দুটো লাইন তো দেখতেই পারো। তার মধ্যে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, আর অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, আর ঘুমিন ক্লান্তি চোখে তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই কয়েকটা লাইন, এই লাস্ট যে 3-4টে লাইন, এই লাইনগুলো একটু দেখে রেখো। আর এই সেই সাথে
কবির আশা ও আশাভঙ্গের কাহিনী। প্রথম প্যারায় কবির আশা, আর কিভাবে সেই আশাপূর্ণ সেই মহুয়ার দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে মহুয়ার দেশ, সেটা কিভাবে কবির আশাকে ভেঙে দিল। সেখানে মানব সভ্যতা এসে, সেখানে কয়লা খনি এসে, কিভাবে শহরকেন্দ্রিক সভ্যতা এসে সেখানে কিন্তু সমস্ত কিছু যে বিনষ্ট করে দিল, সেই বিষয়টা এই একটি প্রশ্ন ভালো করে তোমরা পড়ো। তাহলে কবিতা থেকে যদি কেউ এই লাইনগুলো তুলে প্রশ্নগুলো তো পড়েই থাকো, তাও ভালো কথা। যদি নাও পড়ে থাকো, তাহলে মহুয়ার দেশ থেকে যে কবির আশা ও আশাভঙ্গের কাহিনী, এই দুটো বিষয় একটু যদি পড়ে যাও, তাহলে যেটাই প্রশ্ন আসুক না কেন তোমরা সেভাবে লিখতে পারবে। এবার এই যে আমি দেখি কবিতা থেকে, আমার দরকার শুধু গাছ দেখা, আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, এই যে কয়েকটা লাইন, বা চোখ চায় সবুজ, দেহ চায় সবুজ বাগান, এই কবিতা থেকেও তাই একটি প্রশ্ন যদি তোমরা ভালো করে করো, বা কবিতাটির সারসংক্ষেপ অর্থাৎ কবিতাটির মধ্যে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়টা যদি তোমরা পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে চলে আসি আমি, এবার আমরা কবিতা এবং গল্পের পাঠ চলে আসলাম, এবং 3 দাগে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে নাটক থেকে। নাটক থেকে 2টি প্রশ্ন থাকে, একটি তোমাদের লিখতে হয়, একটা হচ্ছে বিভাব নাটক আর একটা হচ্ছে নানা রঙের দিন। বিভাব নাটক এবং নানা রঙের দিন থেকে, বিভাব থেকে একটি এবং নানা রঙের দিন থেকেও একটি, দুটো প্রশ্ন থাকে। তোমরা যে কোনো একটি নাটক যদি ভালো করে করে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা কমন পাবেই। দেখো, আমি শুধুমাত্র বিভব থেকে তোমাদেরকে ভালো করে বলে দিয়েছি কি কি প্রশ্ন। দেখো, এই এই অপশানটা থেকে বুদ্ধিটা কি করে এলো বলি, বা বুদ্ধিটা কি করে এসেছিল, এর মধ্যে 3টে বিষয় আছে। রাজা রথে চড়ার ভঙ্গি করেছিল, একটা কাহিনী। আর একটা হচ্ছে উড়ে দেশের যাত্রায় দূত ঘোড়ায় চড়ার প্রসঙ্গ, মানে ঘোড়ায় চড়ে দূত যে লাঠি গলিয়ে ঠকঠক করতে করতে চলে গেছিলো। আর মারাঠি তামাশায় একটা আমরা দেখেছিলাম চাষি ও জমিদারের প্রসঙ্গ। এই বিষয়টা থেকে বুদ্ধিটা কি করে এসেছিল তাদের, এই বিষয়টা থেকে কিন্তু প্রশ্ন আসেই। এই যে 2016 সালে এসেছিল মারাঠি তামাশার প্রসঙ্গ নিয়ে, তাহলে এখান থেকে যে কোনো একটা তুলে দিতে পারে, আবার বলতে পারে যে বুদ্ধিটা কি করে এসেছিল তার বর্ণনা করো। তাহলে তোমাদের এই 3টে প্যারা সুন্দর করে বর্ণনা করে দিতে হবে। আমি এটা একটু ভেঙে বলে দিলাম তোমাদের মেন জিনিসটা কি এখানে আছে। তাহলে একটা প্রশ্ন হতে পারে এই প্রসঙ্গ থেকে বুদ্ধিটা কি করে এলো। আরেকটা প্রশ্ন আসে বরাবরই, এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হঠাৎ একটা সাহেবের লেখা পড়লাম, যেটা হচ্ছে আইজেনস্টাইন সাহেব। সেই লেখার মধ্যে কি ছিল, সেটা ছিল কি নাইট দুর্গদাস ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা কাহিনী, আর দুজন লোকের মধ্যে কাল্পনিক লড়াই, যে কাল্পনিক তরোয়াল দিয়ে যে লড়াইটা করেছিল, এটা এই এই ভঙ্গি নির্ভর এই বিষয়টা। তাহলে দুটো বিষয় বললাম আমি। এই বিষয়টা যে কোনো একটা লাইন দিয়েও দিতে পারে, আবার বলতে পারে হঠাৎ একটা সাহেবের লেখা পড়লাম, লেখাটি কী ছিল। আর আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে এই পড়ে বুকে ভরসা হলো, কি পড়ে বুকে ভরসা হলো, এই দুটো কাহিনী পড়ে। অর্থাৎ আইজেনস্টাইন সাহেব জাপানের কাবুকি থিয়েটার সম্পর্কে যে দুটো কাহিনী বলেছিলেন, একটা হচ্ছে নাইট তার দুর্গদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে কাল্পনিক লোকের কাহিনী। এই দুটো কাহিনী কিন্তু তিনি লিখেছিলেন এবং বহুত প্রশংসা করে লিখেছিলেন, এই পড়ে তাদের বুকে ভরসা এসেছিল। তাহলে এই জিনিসটা একটু পরিষ্কার হয়ে গেল তোমাদের কাছে। এবার চলে আসি আর কোন প্রসঙ্গ থেকে প্রশ্ন আসে। এখানে এই যে নাটকে হাসির খোরাক জোগাবার জন্য তারা 3টে ঘটনাকে সাক্ষী করেছিল। একটা হচ্ছে লাভ সিন করেছিল, প্রথমে কলেজে ফেরার দৃশ্য নিয়ে একটা লাভ সিন ছিল, আর একটা ছিল প্রোগ্রেসিভ লাভ সিন, অর্থাৎ পুলিশ আর শম্ভুমিত্র আত্মগোপনকারী রাজনৈতিক নেতা হয়ে ওই যে জানলা থেকে লাফিয়ে পড়েছিল, এটা ছিল প্রোগ্রেসিভ লাভ সিন। আরেকটা ছিল জীবনকে খোঁজার জন্য তারা রাস্তায় বেরিয়ে আসে, এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল 2019-এ। তবে আমার মনে হয় যে এই নাটকের এই পার্টটা থেকে, অর্থাৎ এই যে হঠাৎ একটা সাহেবের লেখা পড়লাম এবং বুদ্ধিটা কি করে এলো বলি, এই দুটো পার্টটা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, এই দুটো পার্টটা একটু ভালো করে পড়বে। আর এই যে এই জীবনকে খোঁজার জন্য তারা রাস্তায় বেরিয়ে আসে, এটা একটু দেখতে পারো। আর বিভাব নাটকের নামকরণ, অভাব নাকি বিভাব হয় যুক্তিসঙ্গত, এই নামকরণ তুমি যে দিকটা পারবে সেই দিকটায় যুক্তি দিয়ে দেখাতে হবে। তুমি যদি বলো যে আমি দেখাবো যে না বিভাব নামকরণটা ঠিক আছে, আর তুমি যদি তাহলে তার সাপেক্ষে যুক্তি দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে। আর যদি বলো না এর অভাব নামকরণই ঠিক, তাহলে এর সাপেক্ষেও যুক্তি দিয়ে দেখাতে পারবে। যদি তুমি যুক্তি দিয়ে দেখাতে পারো, তাহলে কিন্তু দুটোই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তবে আমার মতে বিভাব মানে হচ্ছে একটা বিশেষ ভাব, অর্থাৎ বিশেষ ভাব অর্থাৎ ভঙ্গি নির্ভর নাটক, একটি আলাদা ভাব।
এই নাটকের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা সেটা লক্ষ্য করেছি, সুতরাং বিভব নাটকের নামকরণ কিন্তু সার্থক। এটাই দেখালে বেশি ভালো হবে। চলো এবার চলো আমরা আন্তর্জাতিক কবিতা, আরেকটা হচ্ছে ভারতীয় গল্প, এই দুটো অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। এটা কিন্তু 4 দাগে থাকবে। গল্প 1 দাগে, কবিতা 2 দাগে, আর 3 দাগে নাটক, 4 দাগে এটা থাকবে। পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন। এটা থেকে আমি কয়েকটা লাইন বলে দিচ্ছি, এই লাইনটার উপর, এই কয়েকটা লাইনের বাইরে থাকবে না। এটা মূল গ্রন্থ হচ্ছে শঙ্খ ঘোষের বহুল দেবতা বহু স্বর। বলতে বলতে একটা বিষয় বলে রাখি, গল্প কবিতার নামের বানান কখনো ভুল করবে না। গল্প বা কবিতার বানান আর শেষেতে কোন লেখক লিখেছে সেই বানানটি যদি তোমরা ভুল করে ফেলো, তাহলে লেখক, যিনি খাতাটি দেখবেন, তিনি কিন্তু খাতাটি দেখেই তার একটা, তোমার খাতার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে। যে সামান্য গল্প কবিতার নামের বানানই যে ঠিকঠাক করতে পারে না, সে আর কতই ভিতরে লিখেছে। সুতরাং এই জিনিসগুলো তোমরা দেখে দেখে লিখে আর একবার প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আমি বলে দিই। থিপস হচ্ছে প্রাচীন মিশরের নগররাষ্ট্র, আমি দেখো লিখে রেখেছি খুব সুন্দর করে, তোমরা স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো। ইরাকের ক্ষুদ্র রাজধানী শহর হচ্ছে ব্যাবিলন। তারপরে চীনের প্রাচীর তৈরি হয়েছিল শি ওয়াংতি এর আমলে। লিমা হচ্ছে পেরুর রাজধানী। জয়তরণ হচ্ছে বড় গেট বা ফটক। তারপরে সিজার হচ্ছে রোমের সম্রাট। বাইজেন্টিয়াম হচ্ছে প্রাচীন সভ্যতা। আর উপকতার আটলান্টিক হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র। আচ্ছা, এরপরে আসছে দেখো, এখানে এখানে তোমরা দেখবে যে এর পরের পেজটা আমি ছবি তুলিনি, সেই জায়গাটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে, যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। হ্যাঁ, একলাই নাকি, এই লাইনটা তোমরা একটু দেখবে। আর একটা হচ্ছে, কে জিতেছিল, একলা সে? আবার অনেকটা সময় একই একই প্রশ্ন, সে 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? এই 3টে প্রশ্ন। 1 নম্বর বললাম আলেকজান্ডার, তরুণ আলেকজান্ডার। আরেকটা হচ্ছে বললাম দ্বিতীয় ফেডারিক। আরেকটা বললাম হচ্ছে পাতায় পাতায় জয় উৎসব এর ভোজ বানাতো কারা? আর সেই সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে, এই কবিতার সমাজ চেতনার পরিচয় কিভাবে পাওয়া গেছে? এই 3-4টে প্রশ্ন যদি তোমরা এখান থেকে দেখো, তাহলে অবশ্যই একটা কমন পাবে। অর্থাৎ 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে একটি কমন তোমরা পাবে। একটা হচ্ছে এই এই কবিতা থেকে থাকবে, আর একটা হচ্ছে ভারতীয় গল্প থেকে থাকবে। আর এই ভারতীয় গল্পে একটু খুব আশ্চর্য এবং মজার বিষয় যে এখান থেকে মাত্র 2টি প্রশ্ন পড়লে তোমরা একটা অবশ্যই কমন পাবে। একটা হচ্ছে গুরু নানকের হাতের ছাপ ওতে লেগে আছে, কিসে হাতের ছাপ লেগে আছে সেই গল্পটি। আর গল্পটা শুনলে হাসি পেত কোন গল্পটি? আর গল্পটা কয়েকবার গুরুদ্বারেও শোনানো হয়েছিল কোন গল্পটি? আর আরেকটা, ঘুরিয়ে যতই ঘুরে আসুক না কেন, শিষ্য মর্দানা জলপানের ঘটনা যাই বলে আসুক না কেন, ওই প্রথম গল্পটা, অর্থাৎ এই যে হাসান আবদুল্লাহ জঙ্গলে গিয়ে কীভাবে বলিকান্দারির কাছ থেকে জল না পেয়ে গুরু নানকের কাছে ফের এসে মাটির তলা থেকে জলের উৎস খুঁজে সেখান থেকে পাথর সরিয়ে জল বের করলো, এই যে ঘটনাটা, এটা নিয়ে একটি প্রশ্ন আসে, সেটা তোমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি দেব, সেটা হচ্ছে ট্রেন থামানোর দরকার হয়ে পড়েছিল কেন, কিভাবে ট্রেন থামানো হয়েছিল? অথবা শাখা কি, শাখা হলে কি করতে হয়, শাখার বর্ণনা করো। অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটি কি? এরই আরেকটি অথবা হচ্ছে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালেন, ঘটনাটি কি? তাহলে কত সুন্দরভাবে আমি তোমাদের বলে দিলাম, মাত্র 2টি প্রশ্ন পড়লে কিন্তু এই অলৌকিক গল্পটি থেকে মাত্র 2টি প্রশ্ন পড়লে একটি অবশ্যই তোমরা কমন পাবে। এবার চলে আসি আমরা গারো পাহাড়ের নিচে। এই অংশটা থেকে দেখো যে এখানে তোমাদের গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, আর কলের কলকাতা তো বাদ হয়ে গেছে, মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও, এই 4টি আছে বিষয়। এই এই বিষয়টা থেকে কিন্তু কোনো রকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকে না, শুধুমাত্র বড় প্রশ্ন থাকবে। তাও এই 4টি গল্পটি থেকে মাত্র 2টি প্রশ্ন থাকবে 5 দাগে, তোমরা পেয়ে যাবে সেটা 5 দাগে। হ্যাঁ, 5 দাগেই পেয়ে যাবে। তাহলে এই যে কবিতা থেকে যেগুলো তোমরা পাবে, মানে এই গল্পটি থেকে, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও, এই 4টে থেকে যে কোনো 3টে পড়লে কিন্তু তোমরা অবশ্যই, 2টো পড়লেও হয়, তবু আমি রিস্ক না নিয়ে বলবো 3টে জিনিস তোমরা পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা একটা অবশ্যই কমন পাবে।
আমি কয়েকটা প্রশ্ন একটু বলে দিই তোমাদেরকে। দেখো, এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে আমার মনে হয় না প্রশ্ন আসবে, আসতেই পারে না, এর বাইরে প্রশ্ন হয়ই না। আমার বাংলা থেকে দেখো, এই গারো পাহাড়ের নিচে থেকে আমি মাত্র দুটি প্রশ্ন দেব। একটা হচ্ছে, কিন্তু হাতি বেগার আর চললো না, হাতি বেগার কি, কেন চললো না? অথবা প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? অথবা এত ফসল এত প্রাচুর্য, অথবা দুষ্ট শনি কোথাও একটা, এটা অর্থাৎ অত্যাচারের প্রসঙ্গ, অর্থাৎ হাতিবেগেরও তো একটা অত্যাচার, এই প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন। আর এটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে সুষম পরগনায় মানুষের বিভিন্ন জাতি উপজাতি তাদের নিসর্গ প্রকৃতি মানব প্রকৃতি বর্ণনা করো। এই দুটি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, অর্থাৎ এটা একটা প্রশ্ন, এটা মিলে, আর এইখানে একটা প্রশ্ন, এইখানে একটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে, তোমরা কিন্তু অবশ্যই একটা আশা করি এখান থেকে কমন পাবে। আর না হলে এই পার্টটা, এই যে ছাতির বদলে হাতি, এই অংশটা থেকে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো কেন, চেংমানের চোখ কপালে উঠলো কেন, এই একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর সেই সাথে হচ্ছে নানকর প্রথা, কিভাবে এর অবসান হয়েছিল, নানকর প্রথা কি আর কিভাবে এর অবসান হয়েছিল, এই ছাতির বদলে হাতি থেকে এই দুটি প্রশ্ন মাত্র। তাহলে এই যে দুটি প্রশ্ন আমি বললাম, যে একটা হচ্ছে দুটো গল্প বললাম, একটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে, আর একটা হচ্ছে ছাতির বদলে হাতি, এই দুটো গল্প থেকে আমার মনে হয় কেউ যদি কিছুই না পড়ে, এই দুটো গল্প যদি পড়ে, তাহলে আশা করি একটা কমন পাবে। তবুও রিস্ক না নিয়ে আরেকটি গল্প বা কবিতা বা গল্প তোমাদের একটু দেখে যাওয়া উচিত। দেখো, এখান থেকে তুমি যদি মেঘের গায়ে জেলখানা দেখো আর হাত বাড়া দেখো, যেটা একটা দেখলে তোমার মনে হলো, তাহলে হাত বাড়াও থেকে একটি প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন, এই প্রশ্নটি। আর কেউ যদি এটা না পড়তে চাও, তাহলে মেঘের গায়ে জেলখানা থেকে সাধুর পরিচয় দাও আর জেলখানার বর্ণনা, এই দুটো প্রশ্ন মাত্র। এই কটা প্রশ্ন যদি তোমরা দেখে যাও, অর্থাৎ এই যে যে কোনো এই চারটের মধ্যে থেকে যে কোনো তিনটে, প্রথম দুটো তো ভালো করে দেখবেই, আর এই তারপরে এই দুটো থেকে যে কোনো একটি, অর্থাৎ যদি তোমরা ভালো করে দেখে যাও, আর যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, এই কটাই তো মাত্র প্রশ্ন যদি দেখে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তবে ছোট্ট একটা বলার তোমাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের এরপরে যে পরের পার্টটা রয়েছে ভাষা চর্চা, সেটা থেকেও কিন্তু আমি কমন আজকালের মধ্যেই দিয়ে দেবো। তোমরা অন্য অন্য স্যারেদের কাছে পড়েছো, সেইগুলো তোমাদের মুখস্থ রয়েছে, শুধুমাত্র এই বিষয়গুলোকে একটু জোর দিয়ে পড়বে, সেগুলোও পড়বে, তার সাথে এটা কিন্তু জোর দিয়ে পড়বে। কারণ শুধুমাত্র এই কয়েকটা প্রশ্ন সাজেশন পড়ে গেলে তো ভালো নম্বর পাওয়া যায় না। তোমাদেরকে ভালো নম্বর পেতে হলে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং হুবহু এই লাইনটা দিয়ে সবসময় প্রশ্ন আসে না, তার জন্য কোন জায়গাটা থেকে প্রশ্নটি আসলো টেক্সট বই সেজন্য খুঁটিয়ে পড়তে হয়। তোমরা সেগুলো করো আর প্রস্তুতি নিতে থাকো। আমি তোমাদের সঙ্গে সর্বদা আছি এবং থাকবো। ভালো থেকো, প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।